স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি হাবিবা আফরোজ এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। দ্বাদশ জাতীয় নির্বাচনের খবর। বিএনপির আগুন সন্ত্রাস বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি সন্ত্রাসী দল, বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নেই। বিকেলে বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় ৭ জানুয়ারি সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তরুণদের প্রথম ভোট যেন বিফলে না যায় সেই সতর্কতা জানান সরকার প্রধান। বরিশাল থেকে শফিকুল আলমের ক্যামেরায় রুহুল আমিন তুহিনের রিপোর্ট, সাথে ছিলেন আরিফুল ইসলাম। দীর্ঘ প্রায় ৬ বছর পর বরিশালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আগমনে পেশা, ধর্ম কিংবা বয়স সবকিছুকে ছাপিয়ে নির্ধারিত সময়ের আগেই লাখো মানুষের সমাগম বঙ্গবন্ধু উদ্যানে। দুপুর ৩টায় ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে জনসভা মঞ্চে আসেন আওয়ামী লীগ সভাপতি। জাতীয় ও দলীয় পতাকা সহ জাতির পিতার ২ কন্যা পুরো মঞ্চ ঘুরে শুভেচ্ছা বিনিময় করেন লাখো নেতাকর্মীর সাথে। নেতাকর্মীরাও দলীয় ও জাতীয় পতাকা নেড়ে স্বাগত জানান। দলীয় প্রার্থী ও শরিক দলের প্রার্থীদের উপস্থিতিতে বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধুর মাত্র ৩.৫ বছরের সরকারের উন্নয়ন তুলে ধরেন। বরিশালের সুদিন আবার ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন সরকার প্রধান। দুঃখ দারিদ্র জাতির পিতাকে পীড়া দিত, কষ্ট দিত, তাই নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছিলেন। মাত্র ৩.৫ বছরের মধ্যে, অর্থাৎ ওই ৩ বছর ৭ মাসের মধ্যেই ওই মাথা পিছু আয় $৯১ থেকে $২৭৭ তিনি বৃদ্ধি করেন। বরিশালের সেই সুনাম আবার আমরা ফিরিয়ে আনতে চাই, আবার আমরা বরিশালকে শস্য ভাণ্ডারে রূপান্তর করতে চাই। বিএনপি যুদ্ধাপরাধের দোষর উল্লেখ করে তাদের নির্বাচন বানচালের অপচেষ্টার কথা তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। দলটির আগুন সন্ত্রাস বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে বলেও জানান তিনি। আমি ধিক্কার জানাই ওই বিএনপি জামাতকে। বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই, কারণ তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে, ওদের রাজনীতি মানুষ পোড়ানোতে। তাদের কি মানুষ চায় বলেন? তাদের আর চায় না। বরিশাল বিভাগে দলের প্রার্থীদের পরিচয় করিয়ে ৭ জানুয়ারি নৌকার প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। ঝালকাঠিতে ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর ওই সন্ত্রাসী দল ছেড়ে সে এখন নৌকায় উঠেছে, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। নতুন ভোটারের কাছে আমার আহ্বান, যারা প্রথমবার ভোট দিতে আসবেন নিশ্চয়ই চাইবেন না যে আপনার ভোট ব্যর্থ হোক, কাজে আপনার নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন। ধারাবাহিক রাষ্ট্র ক্ষমতায় থেকে বাংলাদেশকে উন্নত দেশের দিকে এগিয়ে নিয়েছে আওয়ামী লীগ। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে জনগণের ম্যান্ডেট চাইতে দেশের বিভিন্ন প্রান্তে ছুটছেন আওয়ামী লীগের প্রধান। এবার বরিশালেও স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য নৌকার পক্ষে ম্যান্ডেট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুহুল আমিন তুহিন, আরটিভি, বঙ্গবন্ধু উদ্যান, বরিশাল। রাজধানীতে ছুটির দিনে প্রার্থীদের প্রচারে উত্তাপ জমে উঠেছে ভোটের মাঠে। দিন যতই যাচ্ছে লিফলেট বিতরণ, ভোট প্রার্থনা আর কথা লড়াইয়ে চলছে নির্বাচনের প্রচার। সকাল থেকে রাত পর্যন্ত উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। জানান, মানুষ এখন নির্বাচনমুখী। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষ ভোট কেন্দ্রে এসে পছন্দের মানুষকে বেছে নেবেন। সাদিয়া কানেজের রিপোর্ট। নির্বাচনের ঢেউ লেগেছে প্রতিটি আসনে। নাচ, গান আর স্লোগানে স্লোগানে মুখরিত পাড়া, মহল্লা, অলিগলি থেকে রাজপথ। নির্বাচন সন্নিকটে, তাই তো ছুটির দিনে ব্যস্ততা বেড়েছে প্রার্থীদের। দিনরাত ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন তারা। সকালে শ্যামপুর ব্যাংক কলোনিতে প্রচার চালায় ঢাকা ৪ আসনের নৌকার মাঝি সানজিদা খানম। তার বিপরীতে শ্যামপুর বাজারে প্রচার চালায় তৃণমূল বিএনপি। বারবার মহাজোটের বলি হয়ে আমার এলাকার মানুষ বঞ্চিত হবে, এটা আমরা গ্রহণ করতে পারিনি। সাধারণ জনগণ যখন জানতে পেরেছে এইবার ব্যালটে নৌকা থাকবে, অবশ্যই বঙ্গবন্ধু কন্যার প্রতি আমাদের দেশের মানুষ, প্রায় 18 কোটি মানুষই কিন্তু
বঙ্গবন্ধু কন্যার উপরে আস্থা রেখেছি। ঢাকা 5-এর স্বতন্ত্র প্রার্থী জানান নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে, তবে কিছু ওয়ার্ডে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নির্বাচনে প্রভাব পড়বে না। ঢাকা 5 আসনে একটি উৎসব মুখর এই ট্রাক মার্কার পক্ষে এখন নির্বাচন, যেটা আমাদের সরকার চাচ্ছে, নির্বাচন কমিশন চাচ্ছে যে অংশগ্রহণমূলক একটি উৎসব মুখর নির্বাচন। ট্রাকের পক্ষে ঢাকা 5 আসনে এখন বাদ ভাঙা জোয়ার। আগামী 5ই জানুয়ারি শেষ হবে নির্বাচনী প্রচার, এরপর সবার অপেক্ষা ভোটের। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। নির্বাচনী প্রচারে দেশ এখন উৎসব মুখর। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। এদিকে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক বন্ধ করে জনসভা করাতে এক প্রার্থীকে 30,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। ভোলায় 1 আসনের শিবপুরে পথসভায় অংশ নেন আওয়ামী লীগের প্রার্থী তুফাইল আহমেদ। এ সময় আগামী 7 জানুয়ারি মানুষের অধিকার প্রতিষ্ঠা নির্বাচন বলে মন্তব্য করেন তিনি। 7 জানুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ। এই নির্বাচনটা অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে। বরিশাল সদরের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন ভোট চেয়ে অলিগলি ঘুরে বেড়াচ্ছেন। পিরোজপুর 2 আসনে ঈগল প্রতীকের প্রার্থী মহিউদ্দিন মহারাজ প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলীর পক্ষে পথসভা করেছে সেন্টার বাজার বণিক সমিতির নেতারা। জামালপুর 5 আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান। প্রচারের মাঠে আছেন নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ। এই নির্বাচনে প্রভাবিত করার জন্য আমাদের সম্মানিত ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে। নওগাঁ 6 আসনের স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক সুমন প্রচারকালে তার কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ করেছেন। আমি এই মুহূর্তে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হচ্ছি, বিভিন্ন নেতা কর্মীদেরকে হুমকি ধমকি দিচ্ছে। ছুটির দিনেও প্রচারের মাঠে নড়াইল 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা। এ সময় আগামী 7 জানুয়ারি নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আগামী 7 জানুয়ারি যদি আপনারা আমার দায়িত্ব নেন, 8 তারিখ থেকে ইনশাআল্লাহ আমি আপনাদের দায়িত্ব নিয়ে কাজ করব। সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক বন্ধ করে জনসভা করায় স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামকে 30,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পঞ্চগড়ে ভোট চেয়ে তরুণদের নিয়ে কনসার্ট করেছেন নৌকার প্রার্থী নাইমুজ্জামান মুক্তা। আমরা 5টি ক্ষেত্রে পঞ্চগড়ের পরিবর্তনের জন্য এই ইশতেহারে সন্নিবেশ করেছি। জমে উঠেছে ঢাকায় 1 আসনের নির্বাচনী প্রচার। দোহার ও নবাবগঞ্জ 2টি উপজেলা নিয়ে গঠিত আসনটিতে লড়ছেন শিল্পপতি সালমান এফ রহমান ও সালমা ইসলাম। দোহার নবাবগঞ্জের 2টো প্রকল্প এই প্রবাসীদের নিয়ে আমি চিন্তা করেছি, যেটা আমি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ যদি আমি নির্বাচিত হই। পোস্টার এরকম কেলেঙ্কারি এরকম আসে নাই, কেউ ভয় দেখাচ্ছে তাও না। ঝালকাঠি 1 আসনের নৌকা প্রতীকের আলোচিত প্রার্থী মোহাম্মদ শাহজাহান ওমর দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। ময়মনসিংহের গৌরীপুরে প্রচারে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের প্রার্থী নীলুফার আঞ্জুম পপি। আপনাদেরকে সাথে নিয়ে করতে পারি, আপনাদের কাছে সেই দোয়া সহজ। প্রচারে জমজমাট গাজীপুর, ফরিদপুর সহ সারা দেশ। নাদিরা সুলতানা, RTV। আওয়ামী লীগের মুখোশ পরে ভোটারদের ধোঁকা দিচ্ছে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক। এমন মন্তব্য করেছেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ মোর্শেদ আলম। বিকেলে সেনবাগের হাটির পাড়ে এক উঠান বৈঠকে এই মন্তব্য করেন তিনি। এ সময় হাজারের অধিক নারী ভোটার উপস্থিত ছিলেন। আবারও নির্বাচিত হলে কেবল উন্নয়ন নয়, সেনবাগের শান্তি শৃঙ্খলা বজায় রাখতেও ভূমিকা রাখার কথা জানান তিনি বলেন, গেল 10 বছর এলাকার উন্নয়নের পাশাপাশি শান্তি বজায় রাখতে চেষ্টা করেছেন। তৃতীয়বার সুযোগ পেলে সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে সেনবাগকে সারা দেশের মধ্যে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবেন। আওয়ামী লীগের নামদারি যারা বলে আমি আওয়ামী লীগের নেতা, তাইলে আওয়ামী লীগ করলে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট না দিয়া আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে যে দাঁড়াইছে স্বতন্ত্র প্রার্থী কেসি মার্কা, তার ভোট করেন কেন আপনি? তা আপনি আওয়ামী লীগের মুখোশ পরে আপনার মানুষকে ধোঁকা দিচ্ছেন। এই ধোঁকা আর আপনার সহ্য করবেন না। আপনার বলবেন, আপনি যদি আওয়ামী লীগ হন তাহলে আমাদেরকে বলেন আওয়ামী লীগে ভোট দেওয়ার জন্য।
নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষায় সারা দেশে 1151 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি শৃঙ্খলা রক্ষায় রাজধানী সহ সারা দেশে 1151 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ইন এইড টু দি সিভিল পাওয়ার এর আওতায় 29 ডিসেম্বর 2023 তারিখ থেকে আগামী 10 জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত ঢাকা সহ সারা দেশের নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। দেশের স্বার্থে আওয়ামী লীগকে সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এদিকে ডামি নির্বাচন করতে প্রতিবেশী দেশ হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, ভয় পাচ্ছে বলেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিচ্ছে না আওয়ামী লীগ। এখনো সময় আছে, 7 তারিখ অনেক দেরি আছে। দেশের স্বার্থে আজকে আমরা সংঘাত পরিহার করে একটি শান্তিপূর্ণ সহ অবস্থানের নীতিতে ফিরে আসবে, যাতে করে এই দেশের মানুষ যে কারণে বাংলাদেশকে স্বাধীন করেছিল সেই গণতন্ত্রকে আমরা বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি। আজকে আমি সেই আহ্বান জানাব। ধানমন্ডিতে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় সরকার নির্বাচনের নামে জনগণকে ভেলকিবাজি দিচ্ছে বলে মন্তব্য করেন রিজভী। এটা অবৈধ নির্বাচন, এটা তামাশার নির্বাচন, এটা ইমিটেশনের নির্বাচন। এই নির্বাচনে জনগণ করা ত্যায্য করছে, ওরা ভেলকিবাজি দিচ্ছে, ওরা জনগণের প্রকৃত ভোটকে বিভ্রান্তি দিয়েছে। এই নির্বাচনকে বর্জন করতে হবে, ভোট কেন্দ্রে যাবেন না, এই প্রতিবাদ। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ করে বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা। আশিকুল আলম, RTV, ঢাকা। জাতীয় নির্বাচনের সহিংসতার আশঙ্কা আছে কিনা এ নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের 2টি নির্বাচন পর্যবেক্ষক কারিগরি সংস্থা। সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়ে কোনো আলাপ হয়নি। বিএনপি নামক কোনো শব্দ বৈঠকে উচ্চারিত হয়নি। বিকেলে জাতীয় মানবাধিকার কমিশনের মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ। তিনি জানান, ন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট নামের 2টি মার্কিন সংস্থা নির্বাচনকালীন সহিংসতার পাশাপাশি মানবাধিকার সুরক্ষার বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা কমিশনকে জানিয়েছে। আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে সংস্থা দুটি। ওনারা আলাপ করতে চাচ্ছিলেন যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে কিনা। তো সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা ইতিমধ্যে একটা ডকুমেন্ট অর্থাৎ একটা নির্দেশিকা প্রস্তুত করেছি নির্বাচন বিষয়ে। এটার একটা ট্রান্সলেটেড ভার্সন ইংলিশে আমরা তাদেরকে দিয়েছি। তারা খুবই সন্তুষ্ট হয়েছেন। কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দিচ্ছেন কিনা সে ব্যাপারে আমরা বলেছি যে কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দেওয়াটা যাবে না। না, একবারও উচ্চারণ করেনি, কখনো উচ্চারণ করেনি। দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারকে বাস্তবসম্মত ও সময় উপযোগী বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর হারুন রশিদের মতে, ইশতেহারটি বাস্তবায়ন হলে সমৃদ্ধ দেশ করার মাধ্যমে সার্বিক দৃশ্যপটই পাল্টে যাবে। রফিকুল ইসলামের রিপোর্ট। স্মার্ট বাংলাদেশ উন্নয়ন দৃশ্যমান,
বাড়বে এবার কর্মসংস্থান স্লোগানে দ্বাদশ জাতীয় নির্বাচনের দলের ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ আওয়ামী লীগ অঙ্গীকারবদ্ধ। ইশতেহারে নতুন কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা, আর্থিক খাতে দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট দেশ গড়াসহ 11টি বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। আমরা স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ, এই 4টি স্তম্ভের সমন্বয়ে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আমরা প্রতিটি ক্ষেত্রে কাজ করছি। দেশবাসীকে দেয়া এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে 2041 সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে বলে মত এই শিক্ষাবিদের। শুধু নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য অথবা জনগণের সাময়িক তুষ্টি অর্জনের জন্য নির্বাচনী কর্মসূচি দেয় না, সে একটা সুদূর প্রসারী লক্ষ্য স্বপ্নকে সামনে রেখে তারপর নির্বাচনী কর্মসূচি দেয়। এবারবার কর্মসূচির মধ্যেও তাদের সেই স্বপ্ন লক্ষ্য আছে। 80% বাস্তবিত হয় কথা তাহলে বাংলাদেশের বর্তমানে যে উন্নয়নের অভিযাত্রা অগ্রযাত্রা সেখানে আরও নতুন সংযোজন হবে, বাংলাদেশের দৃশ্যপটই কিন্তু পাল্টে যাবে। আর্থিক খাতে সুশাসন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং তরুণদের কর্মসংস্থানের অঙ্গীকার নতুন ভোটারদের আকৃষ্ট করবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। এটি অত্যন্ত বাস্তবানুক, সময় উপযোগী এবং অন্তর্ভুক্তিমূলক। আর্থিক ক্ষেত্রে বড় ধরনের সংস্কারে তিনি হাত দেবেন এবং সেই সংস্কারের মধ্যে শুধুমাত্র মূল্যস্ফীতি নয়, সেখানে সুশাসনের বিষয়টিকে সামনে নিয়ে এসছেন। ইতিমধ্যে যারা ঋণ খেলাপি, কর খেলাপি, তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবেন ইঙ্গিত করেছেন এবং আমার বিশ্বাস যে এটা যদি তিনি নিতে পারেন এবং নিশ্চয়ই নিতে পারবেন, সেই সাহস তার আছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সুশাসন প্রতিষ্ঠা করা গেলে দেশে অর্থনৈতিক অস্থিরতা দূর হবে বলেও মনে করেন ডক্টর আতিউর রহমান। করবেন রফিকুল ইসলাম, RTV, ঢাকা। রাজনীতিতে চরম নাটকীয়তার বছর 2023। সরব ছিল কূটনৈতিক তৎপরতা। শুরুটা স্বস্তির হলেও অস্বস্তিতে বছর পার হয় বিএনপির। পুলিশের সঙ্গে সংঘর্ষে পণ্ড হয় 28 অক্টোবরের মহাসমাবেশ। গ্রেপ্তার হতে থাকে দলটির সিনিয়র নেতারা। সরকারের শেষ বছর হিসেবে আওয়ামী লীগের জন্য সবচেয়ে চ্যালেঞ্জের। আর বছর জুড়ে চলা দ্বন্দ্ব সমাধান না হয়েই শেষ মুহূর্তে রওশনকে ছাড়াই ভোটে আসে জাপা। বছরের আলোচিত রাজনৈতিক ঘটনা নিয়ে শাকিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ দিয়ে 2022 সাল শেষ করেছিল বিএনপি। সেখান থেকে সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি সহ 10 দফা ঘোষণা করে দলটি। অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করিতে হইবে। 12 জুলাই নয়াপল্টনের কার্যালয়ের সামনে সমাবেশ করে সরকার পতনের 1 দফা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1 দফা দাবিতে আগামীকাল 28 অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে পণ্ড হয়ে যায় মহাসমাবেশ। পরদিন 29 অক্টোবর ঢাকার সব প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি দেয়া হয়। আর 31 অক্টোবর থেকে শুরু হয় 3 দিনের অবরোধ। 31 অক্টোবর থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত 11 দফায় 22 দিন অবরোধ এবং 4 দফায় 5 দিন হরতাল পালন করে বিএনপি ও সমমনারা। এরপর 26 থেকে 28 ডিসেম্বর পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি রাখে দলটি। এই উত্তাপের মধ্যেই বছরের শুরুতে আলোচনায় আসে রাষ্ট্রপতি নির্বাচন। টানা 2 মেয়াদে দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আওয়ামী লীগ বেশ গোপনীয়তার মধ্যেই মনোনয়ন দেয় অবসরপ্রাপ্ত বিচারক মোহাম্মদ শাহাবুদ্দিনকে। আর বছরের পুরোটাই আলোচনায় ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করায় সমালোচনা করেন সরকারি দলের অনেক নেতা। সবচেয়ে আলোচিত ছিল মার্কিন ভিসা নীতি। চলতি বছর 27 মে বাংলাদেশকে নিয়ে ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। 15 নভেম্বর সব জল্পনা কল্পনার অবসাদ ঘটিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। নিবন্ধিত 49টি দলের মধ্যে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ 27টি রাজনৈতিক দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। এর মধ্যে 14 দলীয় জোট শরিক ও মহাজোট শরিকদের আসন বন্টন নিয়ে নানা নাটকীয়তা তৈরি হয়।
তবে নতুন নাটক যোগ করে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে GM কাদেরের দ্বন্দ্ব। পরে অবশ্য রওশনকে ছাড়াই নির্বাচনের দৌড়ে নামে জাপা। হুকুম করে নির্দেশ দেন তা আমি নিজেকে দিয়ে আসবো। সব অস্থিরতা কাটিয়ে রাজনৈতিক অঙ্গনে সুষ্ঠু পরিবেশ থাকবে, এই প্রত্যাশা বছর জুড়েই ছিল সাধারণের মনে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। মাছ, মুরগি, ডিম, সবজি সহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যের দাম লাগামহীন হয়ে পড়েছে। ভরা মৌসুমেও উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে কাঁচা বাজারের সব পণ্য। বাজারের এই লাগামহীন পরিস্থিতিতে হাঁপিয়ে উঠছেন ক্রেতারা। বাজারে নতুন আলু ও পেঁয়াজ উঠলেও দাম কমার পরিবর্তে বেড়েই চলেছে চাহিদার শীর্ষে থাকা এই সবজির দাম। গত এক বছরে আলুর দাম বেড়েছে 229%। নতুন করে বেড়েছে ব্রয়লার মুরগির দামও। রাজধানীর বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল ইসলাম। বাজারে ফের বেড়েছে আলুর দাম। প্রতি কেজি নতুন ও পুরাতন আলু খুচরা বাজারে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা। গেল বছর এই সময় বাজারে আলু বিক্রি হয়েছিল 16 থেকে 22 টাকায়। আলুর মতো পেঁয়াজের বাজারও চড়া। আলু পেঁয়াজের সাথে চড়া দামে বিক্রি হচ্ছে শীতকালীন সব সবজি। সিম, বেগুন, ফুলকপি, টমেটো সহ মৌসুমী সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজিতে। নিত্যপণ্যের বাড়তি দামে দিশেহারা সাধারণ মানুষ। একটা নির্দিষ্ট বাজেট থাকে, এখানে তো বাজেট কোনো কিছু কাজে আসতেছে না। আমরা প্রত্যেকেই হাসপাস করতেছি। পুষ্টিকর খাবারটা আমরা ঠিকমতো কিনতে পারছি না এবং খেতেও পারছি না, যার ফলে বিভিন্ন স্বাস্থ্যকর সমস্যা স্বাস্থ্যগত সমস্যাও আমাদের পড়তে হচ্ছে। আমার কোনো পথই দেখি না, আমি কোনো একই রকম দেখে যাচ্ছি, সব সময়ের জন্য বাড়ছেই। সরবরাহ কম ও কিছুদিন আগের বৃষ্টির কারণে বাজারের সবজির দাম বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। মাঝখানে যে বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টিতে অনেক ফলন নষ্ট হয়ে গেছে। যে পরিমাণের আমদানি হওয়ার কথা সেটা এখনো লাগে নাই। এক সপ্তাহ পরে যদি আবার আমদানি ভালো হয়, দাম আবার কমে যাবে। সবজির সাথে পাল্লা দিয়ে বাড়ছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহ থেকে কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকায়। ডিমের দামও রয়েছে অপরিবর্তিত। গতকাল 185, 86, 90 টাকা হয়ে গেছে ছোট মুরগি ব্রয়লার, আর আমাকে বিক্রি করা লাগে 200 টাকা। কেন আইতে খরচ সহ 200 টাকার উপরে পড়েই যায়, মুরগি মরে, ওজন কমে। সবজির দাম বাড়ে, ডিমের দামও বাড়ে। সবজির সাথে কি কালেকশন, এটা আমরা বুঝি না। বেশি দামে বিক্রি হচ্ছে সব ধরনের দেশি মাছ। শুধু গরুর মাংস বিক্রি হচ্ছে নির্ধারিত 650 টাকা কেজি। পৌষের শীতে চারিদিকে যখন ঠান্ডা বিরাজ করছে, তখন বাজারের অবস্থা প্রচণ্ড গরম। সবজি সহ সব ধরনের নিত্যপণ্যের দাম বেশি। এমন অবস্থায় নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের দাবি সাধারণ ভোক্তাদের। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। জানাবো IDLC বদলে যাওয়া বাংলাদেশ প্রসঙ্গ। নানা আলোচনার সমালোচনা থাকলেও 2023 যেন মেগা প্রকল্প উদ্বোধনের বছর। রাজধানীর বুকে উড়াল সড়ক, মেট্রো রেল থেকে শুরু করে চট্টগ্রামের কর্ণফুলীর তলদেশে সুড়ঙ্গ পথ, এমন নানা প্রকল্প চালু হয়েছে এবছর। সংশ্লিষ্টদের মতে প্রকল্পগুলোর কল্যাণে গতি আসবে, অর্থনীতিতে সুফল পাবে দেশের মানুষ। বিস্তারিত সাইদ মাহমুদের রিপোর্টে। যানজটের নগরে স্বস্তির যাতায়াতে গত 3 সেপ্টেম্বর খুলে দেয়া হয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। 8,940 কোটি টাকার এই প্রকল্পে বিমানবন্দর থেকে ফার্মগেটের দূরত্ব কমেছে। এর 2 মাস পর পূর্বাচলে চালু হয় দেশের প্রথম 14 লেনের শেখ হাসিনা সরণি। গত বছরের শেষ ভাগে চালু হয় মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ, আর চলতি বছরের 5 নভেম্বর বাড়ে চলাচলের পরিধি। 31 ডিসেম্বর চালু হবে সবকটি স্টেশন। দিনে 1.5 লাখ পর্যন্ত যাত্রী উঠছে উত্তরা থেকে মতিঝিল রেলপথে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের দুয়ার খুলেছে 2 মাস আগে। 10,689 কোটি 71 লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পে এক হয়েছে পতেঙ্গা ও আনোয়ারা। 10 অক্টোবর থেকে স্বপ্নের পদ্মা সেতু হয়ে দক্ষিণের পথে ছুটছে ট্রেন। 39,246 কোটি 80 লাখ টাকা ব্যয়ে ঢাকা যশোর রুটের সব কাজ শেষ হবার কথা 2024 সালে। আমাদের
লক্ষ্য ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে বাংলাদেশকে সংযুক্ত করা। বিজয়ের মাসের প্রথম দিন কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে। পর্যটনে অপার সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে নতুন এই রেলপথ। নভেম্বরে কক্সবাজারে মহেশখালীর মাতার বাড়িতে উদ্বোধন করা হয় দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের চ্যানেল। এটি হতে পারে দেশের অর্থনীতির অন্যতম গেম চেঞ্জার, এমনটাই বলছে সরকার। সৈয়দ মাহমুদ, RTV। তাপমাত্রা বেড়েছে পঞ্চগড়, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায়। তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের তীব্রতা কমেনি পঞ্চগড়ে। সকাল 6টায় এই জেলায় 12.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। গত 2 সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এই জেলায়। উত্তরে ঠান্ডা বাতাসে দুর্ভোগে আছে ছিন্নমূল মানুষ। চুয়াডাঙ্গায় বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও উত্তাপ ছড়াচ্ছে না। শীতজনিত নানা রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীরা ভিড় করছে হাসপাতালে। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন, গণহত্যা বন্ধ, যুদ্ধবিরতি ও ফিলিস্তিনের মুক্তির দাবিতে সম্মিলিত সমাবেশ ও মিছিল হয়েছে দুপুরে রাজধানীর শাহবাগে। রাজনীতিবিদ, শিক্ষক, লেখক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিনিধিদের অংশগ্রহণে ফিলিস্তিন সংহতি কমিটি বাংলাদেশের উদ্যোগে এই সমাবেশ হয়। এতে বক্তারা ফিলিস্তিনের নির্বিচারে মানুষ হত্যা বন্ধ করে যুদ্ধবিরতির দাবি জানান। এর আগে 18 ডিসেম্বর এক সভায় এমিরেটার্স অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক করে ফিলিস্তিন সংহতি কমিটি বাংলাদেশ গঠন করা হয়। সেটা লক্ষ্য করবার মতো। ফিলিস্তিনিদেরকে গত 75 বছর ধরে হত্যা, নির্যাতন, বাস্তুভিটা থেকে উচ্ছেদ ও তাদের ভূমি জবরদখলের তীব্র নিন্দা জানাচ্ছে। যারা ইসরায়েলের এসব অমানবিক, ফ্যাসিবাদী, নৃশংস, ঔপনিবেশিক দখল ও হত্যাযজ্ঞকে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক পৃষ্ঠপোষকতা প্রদান করে যাচ্ছে, আমরা সেই সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছি। টাঙ্গাইলের ভূঁইয়াপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে কালের কণ্ঠের আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক পদে RTVর টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেন নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সহ সভাপতি পদে সিরাজুল ইসলাম কিসলু ও সৈয়দ সরওয়ার সাদি রাজু, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া, কোষাধ্যক্ষ মামুন সরকার, ক্রীড়া ও সাহিত্যে কুরবান আলী তালুকদার এবং দপ্তর ও পাঠাগার সম্পাদক নির্বাচিত হন মাহমুদুল হাসান। এছাড়া কার্যকরী সদস্য পদে আলামিন শোভন, কাজী গোলাম রব্বানী ইমরান, মোহাম্মদ নাসির উদ্দিন ও রফিকুল ইসলাম রবি বিজয়ী হয়েছেন। 2024-25 মেয়াদে 2 বছর এই কমিটি দায়িত্ব পালন করবে। ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। কোম্পানিটি জানিয়েছে বিক্রি হওয়া বেভারেজ ড্রিঙ্কস মোজোর প্রতি বোতল থেকে 1 টাকা করে যাবে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে। এ উপলক্ষে বিকেলে কক্সবাজারের মোজো সাপোর্ট প্যালেস্টাইন র্যালি বের করা হয়। এতে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের CMO মাইদুল ইসলাম সহ নানা শ্রেণী পেশার মানুষ যোগ দেয়। সময় বক্তারা ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। এরপর যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে রাতভর ফার্মগেট, পান্থপথ, কারওয়ানবাজার, কমলাপুর ও হাইকোর্ট এলাকায় অসহায়দের মাঝে কম্বল বিতরণ করে স্বেচ্ছাসেবীরা। গাজায় শরণার্থী শিবিরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এছাড়াও হাসপাতালগুলোতেও দখলদারদের আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না। 24 ঘন্টায় গাজায় প্রায় 250 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে 21,000। এদিকে লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে মিশরের প্রস্তাবিত যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনায় সম্মত হয়েছে হামাস। শহীদ আরাফাত জানাচ্ছেন বিস্তারিত। শিশুদের জন্য না আছে খাবার, না আছে পোশাক।
এমনকি সন্তান ঘরে থাকলে মাকে থাকতে হচ্ছে বারান্দায়। তাই নিজে বারান্দায় থেকে সন্তানের জন্য ঘরের ভেতর একটু জায়গা করে দিয়েছেন মা। এজন্যই বোধ হয় মা শব্দটি পৃথিবীর যে কোনো শব্দের চেয়ে আলাদা। এমন অসংখ্য মা তাদের কোলের সন্তানকে নিয়ে গাজার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মাথা গুঁজেছে, সন্ধান করছে একটু খাবারের। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় এখনো খালি হচ্ছে অসংখ্য মায়ের কোল। নতুন করে হাসপাতাল ও আশ্রয় কেন্দ্রে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে আবাসিক ভবনে 20 ও শরণার্থী শিবিরে 35 ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও কোনো তোয়াক্কাই করছে না ইসরায়েল। এদিকে বৃহস্পতিবার লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে হুতি গোষ্ঠী সেটি ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। হুতিরা বলছে গাজায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তাদের এই হামলা। অন্যদিকে মিশরের প্রস্তাবিত যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনায় সম্মত হয়েছে হামাস। এ নিয়ে মিশরের কায়রোতে সিসি প্রশাসনের প্রস্তাবের বিষয়ে নিজেদের মতামত উপস্থাপন করার কথা রয়েছে হামাস কর্মকর্তাদের। শহীদ আরাফাত, RTV। নতুন বছরে ক্রিকেট মাঠ স্বল্পতার সমাধান করাই প্রধান লক্ষ্য বলে জানান বিবিসির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। পুরুষ ও নারী দলের পাশাপাশি ঘরোয়া লিগগুলোতেও মানসম্মত মাঠে খেলানোর কথা বলেন তিনি। বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট, ব্যানকাট ও বিসিবির যৌথ উদ্যোগে আয়োজিত ক্রিকেট ফর ক্যান্সার অনুষ্ঠানে এসব কথা বলেন জালাল ইউনুস। গুলশান ইউথ ক্লাবে দিনব্যাপী এই আয়োজনে ক্যান্সারে মৃত্যুবরণকারী সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেল ও নাদির শাহ একাদশের মধ্যে T10 ম্যাচ অনুষ্ঠিত হয়। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এ ধরনের আয়োজনে সবসময় সহযোগিতা করার আশ্বাস দেন বিসিবি পরিচালকরা। দর্শক, সন্ধ্যা সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।